কিশোর কিশোরী এসো, তরুণ তরুণী এসো, মেনে চলে প্রভুর নিয়ম। স্বাগতম সুস্বাগতম, তব স্বাগতম সুস্বাগতম। স্বাগতম সুস্বাগতম, তব স্বাগতম সুস্বাগতম। জাগাও তুমি বিশ্বাস অনন্য, মানলে তাকেই তুমি হবে যে ধন্য। স্বাগতম সুস্বাগতম, তব স্বাগতম সুস্বাগতম। তব স্বাগতম সুস্বাগতম। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন কিন্তু অন্য স্কুলের প্রধান শিক্ষক রসুল্লাপুর হাই স্কুল আমিনুর বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি একটু উঠে দাঁড়ানোর জন্য। সামনে আসুন আমিনুর দা, এনাকে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা মিঠু ভট্টাচার্য। সামনে এরপর আমরা দেখে নেব আমাদের বিদ্যালয়ের প্রাক্তন কিন্তু মাধবপুর পিএস বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, আমাদেরই খুবই প্রিয় সুবীর কুমার ঘোষ। সুবিধা আপনি একটু সামনে চলে আসবেন, বরণ করে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা রাখি হালদার মাননীয় মহাশয়কে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। এরপর আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অজিত কুমার মন্ডল মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা বিশ্বাস।
শুক্লা বিশ্বাসকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সনাতন রায় মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা রাখি হালদার মহাশয়। এরপর আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সমীরণ সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মহামায়া বসু। এরপর আমাদের বিদ্যালয়ের আর এক প্রাক্তন শিক্ষক নারায়ণ আচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সনাতন সিংহ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রিমা সাহা। এরপর সদ্য প্রাক্তন হওয়া শিক্ষিকা ঝুমাশীল মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা বাসন্তী পাল মহাশয়। শেষ হইয়াও বুঝি হইল না শেষ। আমাদের প্রিয় শিক্ষিকা ঝুমাশীল মহাশয়কে বরণ করে নিচ্ছেন বাসন্তী পাল মহাশয়। মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদেরকে আমরা বরণ করে নিয়েছি। প্রদীপ প্রজ্বলন হবে। প্রদীপ প্রজ্বলনের পর আমরা প্রবেশ করব আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। প্রদীপ প্রজ্বলন হচ্ছে যে বেদনা বাই ভরে ছুটে মনে তরি, সে বাতাসে কতবার মনে শঙ্কা করি, ছিন্ন হয়ে গেল বুঝি হৃদয়ের পালা। আজ এই বিদায়ী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রিমা সাহা। চন্দ্রিমা সাহাকে আহ্বান করা হচ্ছে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবার জন্য। এইভাবেই কিন্তু আমাদের এই বিদ্যালয় থেকে কেউ আসে কেউ যায়। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে। এই বিদায়ের পালা চলছে, চলতে থাকবে। কেউ আসবেন কেউ যাবেন, কিন্তু তবু আমাদের স্মৃতি থেকে যাবে। সেই স্মৃতির মণিকোঠায় আমাদের বিদায়ী শিক্ষক মাননীয় মহাশয় প্রাণশঙ্কর মণ্ডল, যিনি আজ আমাদের মঞ্চে উপস্থিত আছেন, তার সপরিবারে তার আগামী জীবন আরও ভালো হোক, সুস্থ হোক, স্বাভাবিক সুন্দর ছন্দময় জীবন কাটাক, এই শুভেচ্ছা এই শুভকামনা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে থাকছে। বিদ্যালয় তার এই অবসরকালীন অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রিমা সাহা। তবলাতে সঙ্গত করছে অর্ঘ্যপাল। সংসারে
জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহায়। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। নমস্কার। অসংখ্য ধন্যবাদ চন্দ্রিমা সাহা মহাশয়কে এত সুন্দরভাবে কবিতা পাঠ করার জন্য। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাঙালি। এই প্রসঙ্গে বলি যে ভারত সারা পৃথিবীতে 10টি দেশে 30টা ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্ট আছে, বাংলা পড়ানো হয়। তাই গর্বের সঙ্গে আমাদের বলা উচিত আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। কবির কথাতে আরেকটু বলি, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। এবার আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করবেন, বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শুভাশিস চ্যাটার্জি মহাশয়। মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, যারা এই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে চলে গেছেন বিশেষ প্রয়োজনে, আমার সামনে উপবিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং কিছু অভ্যাগত যাদের আমন্ত্রণ করা হয়েছে মঞ্চে আছে, সর্বোপরি আমার স্নেহের ছাত্র। আমি খুব সংক্ষেপে 2-4টে কথা বলবো। আজকে এই অনুষ্ঠানটা একটা দিকে যেমন সুখের তেমনি দুঃখেরও বটে, কারণ এত বছর চাকরি বা শিক্ষকতা করার পর হঠাৎ করে চলে যাওয়াটা বা বন্ধ হয়ে যাওয়াটা, এটা মনের পক্ষে বা শরীরের পক্ষেও মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে খুবই কষ্টকর, বেদনাদায়ক। কষ্ট হয়, যার হচ্ছে সে জানে যে অবসর নিচ্ছে। আমার অবস্থা অনেকটা সে হারাধনের 3টে ছেলের মতো। একটা ছেলে মার্চে গেছে, একটা জুনে গেছে, আমি দ্বিতীয় ছেলে যে নভেম্বরে যাব। সে আমিও দিন গুনছি। তা প্রাণ শঙ্কর মণ্ডল আমারই বয়সী, সমবয়সী, 1 মাস 6 মাস ছোট বড়, হয়তো একই বয়সী। কিন্তু প্রাণ যখন এই স্কুলে আসে বিদ্যালয়ে, তখন আমি পরিচালন সমিতিতে ছিলাম। তার ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম। অন্য একটা মেদিনীপুরের স্কুলে সে চাকরি করত। সে এসছে সেই ইন্টারভিউ বোর্ডে। আমার এটাই সবচেয়ে আনন্দের বিষয়, যাকে আমি ইন্টারভিউর মাধ্যমে বিদ্যালয়ে প্রবেশ করিয়েছি, তাকেই আমি বিদায় সম্বর্ধনা দিচ্ছি। এটা একটা আমার কাছে গর্বের ব্যাপার। মানুষ হিসেবে খুবই ভালো মানুষ, বিনয়ী, দায়িত্বশীল। বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো সমস্যা হোক, তাকে বললে সে সবসময় এগিয়ে আসে। পড়ানোর দিকটা বলতে পারবো না, কারণ তার ক্লাস আমি কোনোদিন করিনি, তবে ছাত্রদের কাছ থেকে শুনেছি সে খুব ভালো শিক্ষক, শিক্ষকতা এবং ছাত্রদের সঙ্গে খুব ভালোভাবে মিশেই পড়াশোনা করে। এই আর বলার মতো কিছু নেই, কেন বেশি বলতে আমি পারছি না, কারণ আমার কষ্ট হয়, কষ্ট হচ্ছে। তার অবসরকালীন জীবনটা খুব ভালো কাটুক, সুখে থাকুক। তার পরিবারের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে, বন্ধুত্বের সুবাদে। সুতরাং তার পরিবারকেও বলবো একটু যত্নে রাখবেন, যেমন এতদিন রেখেছেন।
মানুষটাকে একটু যত্নে রাখবেন, কারণ একটা পরিবেশ থেকে পুরো বিচ্ছেদ হয়ে আর একটা মানে সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, যাতে মনের ওপর কোনো চাপ না পড়ে। কোনো প্রয়োজন হলে আমাদের ডাকবেন, আমরা সবসময় পাশে পাব। তার অবসরকালীন জীবনের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। এবার আমরা আরো দুজন বিশেষ অতিথিকে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রীযুক্ত মনোতোষ মণ্ডল মহাশয় এবং সদ্য প্রাক্তন শিক্ষক শ্রীযুক্ত দিলীপ কুমার ঘোষ মহাশয়। আমরা দুজনকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মমতা হালদার মহাশয়া এবং শুক্লা বিশ্বাস মহাশয়। এবার বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের সদ্য প্রাক্তন শিক্ষক দিলীপ কুমার ঘোষ মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মমতা হালদার মহাশয়। আমি একটা কথা বলি, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা আমনি মুর্মু ইংরেজিতে পড়াতে এসেছিল। তার আসার ইচ্ছা ছিল খুব, কিন্তু শারীরিক কারণে আসতে পারেনি। সে একটা ভয়েস মেসেজ স্যারের উদ্দেশ্যে পাঠিয়েছে, সেটা এখন একটু আমি শোনাই তাহলে। উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। আজ সত্যিই একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় প্রাণশঙ্কর স্যারের কর্মজীবন থেকে বিদায় নেওয়ার দিন, একটি বয়ে যাওয়া নদীর হঠাৎ ছন্দপতনের দিন। আজকের দিনে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারলে সত্যিই ভালো হতো, কিন্তু পারিবারিক কিছু সমস্যাজনিত কারণে আমি যেতে পারলাম না। এর জন্য আমি দুঃখিত। বিদায় বড় বেদনার, বড় কষ্টের, কিন্তু আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে বিদায় দেওয়া বা নেওয়া কখনোই সম্ভব না। সময় চলে যায়, বয়ে যায় নদী, আর কথা রয়ে যায় হৃৎপিণ্ডের পাতায় পাতায়। ভুলে যেতে চাইলেও অনেক স্মৃতি ভর করে মনের ক্যানভাসে, আপন হৃৎপিণ্ডের আয়নায়। এই বিদ্যালয়ে আমার উপস্থিতি ছিল 1.5 বছরের মতো, কিন্তু সেই স্বল্প সময়ে প্রথম দিন থেকে আপনার যে স্নেহ ভালোবাসা পেয়েছিলাম, আপনাকে যেভাবে পাশে পেয়েছিলাম, সেটা কখনো ভোলার নয়। মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যেদিন আমি এই বিদ্যালয়ে প্রথম পা রেখেছিলাম। স্যার নিজেই আমার কাছে এসে আমার সাথে কথা বলেছিলেন। প্রথম আলাপেই যখন জেনেছিলেন আমি মেদিনীপুর থেকে এসেছি, তখন খুব খুশি হয়েছিলেন, উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কারণ স্যারের প্রথম কর্মজীবনের বেশ কয়েকটা বছর সুদূর মেদিনীপুরে কেটেছিল, তাই একটা আত্মিক টান হয়তো রয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে যখনই কোনো সমস্যা নিয়ে স্যারের কাছে গিয়েছি, হাসি মুখে বলেছেন, আরে এটা কোনো সমস্যা হলো, আর নিমেষেই সেই সমস্যার সমাধান করে দিতেন। আরও কত স্মৃতি মনের পাতায়, সবটা হয়তো দূর থেকে বলতে পারলাম না। তবে একটা কথা ভেবে কষ্ট হচ্ছে, এরপর বিদ্যালয়ে গেলে সেই সদা হাস্যময় প্রাণ স্যারকে খুঁজে পাবো না। তবু আপনার এই বিদায়বেলা অশ্রুসিক্ত না করে শুধু বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মম। সত্যিই আপনি আছেন আমার মনে, থাকবেনও সারা জীবন। অল্প সময়ের জন্য হলেও আপনার যে সান্নিধ্যে আসতে পেরেছিলাম, এটা আমার কাছে সৌভাগ্যের। শেষ করবার 2-1টা কথা দিয়ে, এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ আ নিউ লাইফ। সত্যিই আপনি একটা নতুন জীবনে পা দিতে চলেছেন। নতুন করে জীবনটাকে সাজান, নতুন কাজকর্মের সাথে নিজেকে নিযুক্ত করুন, পরিবারকে সময় দিন, আর অবশ্যই আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার প্রণাম নেবেন স্যার।
যিনি বার্তাটি পাঠিয়েছেন তিনি তো উপস্থিত নেই, বোধহয় এভাবেও না থেকেও থাকা যায়। অডিও বার্তা, স্যারের প্রতি ভালোবাসা, ছাত্রছাত্রীদের ভালোবাসা, এটা প্রমাণ করে আমাদের বিদায়ী শিক্ষক একজন সফল মানুষ। ধন্যবাদ মামনি মুর্মু মহাশয়াকে। এবার একটি নৃত্যানুষ্ঠান দেখব। নৃত্য পরিবেশন করছেন শ্রেয়া বিশ্বাস এবং অন্তিমা বিশ্বাস যৌথভাবে। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা। ধন্যবাদ অন্তিমা ও শ্রেয়াকে।
দেওয়ার জন্য। এবার সঙ্গীত পরিবেশন করবে দশম শ্রেণীর ছাত্র দেবায়ন বিশ্বাস, তবলাতে সঙ্গত করবে প্রীতম পাল। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলায় লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আধার নিশির বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার বক্ষে নিঝর ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্রে জাগে, বিশ্বনাথের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে। কাঁদন বাঁধন ভাঙিয়ে দিয়ে, জানিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। নামিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। নমস্কার। ধন্যবাদ দেবায়ন ও প্রীতমকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাকর্মী শিবরা শুকুল মহাশয়। আমার মধ্যগগন কেটেছে কিন্তু কলম পিষে। আমি ভালো বক্তাও নই, বলতেও পারি না, ঘরে বসে গল্প করতে পারি। তবু দু একটা যে কানশঙ্কর মহাশয় আজকে অবসর দিন, এটাই স্বাভাবিক, সবাইকে একসময় অবসর নিতে হবে। আর এই মন্দিরে আমিও অনেকদিন পূজারী ছিলাম, কানশঙ্করও পূজারী, ছাত্ররা আমাদের বিগ্রহ। আর এটা হচ্ছে মন্দির। অতএব পুরোহিত মশাই এবার অবসর নেবেন। আর কানশঙ্করকে আমি অনেক আগেই চিনি, ছাত্র অবস্থায়। তোমার ভাতৃ সম, খুব ভালো আলাপি, সদালাপি, মিষ্টভাষী, ভালো কর্মী। অত সবাই পূর্ববর্তী বক্তারা গুণগান গেয়ে গিয়েছে, আমি বিশেষ কিছু বলছি না। এই বলে তাকে আমি পরবর্তী অবসর জীবন খুব সুন্দর মতো আমার মতো এইটাই চাই। এই বলে আমি আমার সমাজকে ঘোষণা করছি। ধন্যবাদ শিবরা শুকুল মহাশয়কে। বিদায় শিক্ষকের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন শিবরা শুকুল মহাশয়। এবার কবিতা আবৃত্তি করতে পাপন বসু, পঞ্চম শ্রেণীর ছাত্র পাপন বসু। নমস্কার, আমি রাপন বসু। আমি কামিনী রায়ের লেখা সুখ কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? যতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কেবলই কি নর জন্ম লয়? কাদাইতে শুধু বিশ্ব রচয়িতা, সৃজন কিনারে এমনই করে মায়ার ছলনে উঠিতে পড়িতে মানব জীবন অবনি পড়ে। বল ছিন্ন বীরে, বল উচ্চেশ্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, সুখ ও উচ্চ দরে। না তিজারা বিধি কাঁদাতে নয়, কার্যক্ষেত্রে ওই প্রশস্ত করিয়া সমর অঙ্গন সংসারে। যাও বীর বেশে কর গিয়া রণ, যে জিতিবে সুখ লভিবে সেই। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদো না আর। যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। বিষাদ 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 বলে কেনই কাঁদিবে জীবন ভরে? মানবের মন এত কি আশা, এতই সহজে নুয়ে পড়ে? সকলের মুখ হাসি ভরা দেখে পারো না মুছিতে নয়ন ধার? পরাজিত ব্রতে পারো না রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার? আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে? সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নমস্কার। এবার কবিতা আবৃত্তি করবে পঞ্চম শ্রেণীর ছাত্র
ঈশান বিশ্বাস। নমস্কার, আমি ঈশান বিশ্বাস। আমি হাস্যকবি সুকুমার রায়ের লেখা মুক্তির কবিতাটি আপনাদের আবৃত্তি করে শোনাতে চলেছি। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন চশমে যাদের, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটতে উঠে হাত পা ছুড়ে চোখটি করে বই হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ ফাড়ানো আজব কথা, তাও কি হয় সত্যি। গোপ যত তেমনই আছে, কমেনি আর সত্যি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না। মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেরে বেগুন তেরে বলেন তিনি, কারো কথা ধার ধারি নেই, সব পেটাকেই চিনি। ন্যাংরা চেটা ঠ্যাংরা ঝেটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গলা। এ গোপ যদি আমায় বলিস করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ লেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোয়াজে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফকে কারণকে না, গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার। এবার বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আমিনুর বিশ্বাস মহাশয়, বর্তমান প্রধান শিক্ষক রসুলাপুর হাই স্কুল। প্রাণ সংকটটা যখন আসে, মানে আমরা ভাবছি যাকে আমাদের দল ভারী হলো আর কি। তখন শিক্ষক খুব কম ছিল। প্রাণ সংকটটা আসাতে আমাদের 18 না 19তম লোক হলো আর কি। আমার 17 ছিল, 18, 19 থেকে 20 এরকম একটা ব্যাপার ছিল। তো যে অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়টাকে এই জায়গায় নিয়ে এসছে, তাদের মধ্যে বলবো, আবারও বলছি, মনোজদা, প্রাণশঙ্কর, দিলীপ ঘোষ এবং সুবীর কুমার ঘোষ, সুভাষিস দা। তমাল মরে গেছে, তমালের কথা বলতেই হয়, যাকে সে অনেক ত্রুটি বিচ্ছুতি তার মধ্যে থাকতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে তমাল সেন ছিলেন অত্যন্ত আদর্শের, এটা আমি বলবো। আমার আগেই প্রাণসংকট চলে যাচ্ছে, কষ্টের। আমি একটা কথা বলি যে স্কুলে চলার পথে যদি প্রাণসংকটের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, ভাই হিসেবে আমি, যদিও চাকরি অনেক সিনিয়র, ভাই হিসেবে আমি প্রাণসংকটের কাছে আজকে ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুল করে থাকি, প্রাণসংকট যা ক্ষমা করে দেবেন। আর এই বিদ্যালয়ের যেসব মানুষ, আমার গুরুজন ব্যক্তি দাদারা আছেন, দিদিমণিরা আছেন, তাদেরও বলবো, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। আমি নতমস্তকে ক্ষমা চাইছি, ভুল মানুষের হতেই পারে। আর প্রাণসংকট ভালো থাকুক, সুস্থ থাকবে, চলে যাওয়াটা বড় কথা না, এটা একটা ব্যাপার, চলে যেতে হয়, সবাই আমরা চলে যাব। প্রাণসংকট এখন বাড়িতে অনেক সময় দিতে পারবে, অনেক সামাজিক কাজকর্মগুলো করতে পারবে যেগুলো করতে পারছিলেন না এতদিন। তো এই বলে প্রাণসংকটের ভবিষ্যৎ জীবন আরো ভালো কাটুক, সুস্থ থাকুক, নীরব থাকুক, এই বলে ওর দীর্ঘ জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর আমার সাথে সাথীদের বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো। এই জন্যেই যে অনেক দিন বিদ্যালয় বন্ধ ছিল, স্কুল খুলেছে, যথাসম্ভব নিজেদেরকে তৈরি করার যা যা প্রয়োজন শিক্ষকদের কাছ থেকে আদায় করে দেবে। এই বলে ধন্যবাদ সকলকে। আপনাদের সামনে স্বরচিত কবিতা পাঠ করবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক অনয় চ্যাটার্জি মহাশয়। নমস্কার। ঘোষক ঘোষণা করলেন কবিতা ঠিক নয়, জাস্ট স্যারের উদ্দেশ্যে
আমার সামান্য একটু শ্রদ্ধা নিবেদন। আমাদের প্রিয় শিক্ষক প্রাণশঙ্কর মণ্ডল মহাশয় কর্মজীবনের আস্থার ইতি তিনি যেমন ছিলেন আমাদের কাছে তেমনই থাকবেন। আমরা মাঝে মধ্যেই তাকে নিশ্চয়ই আমাদের কাছে পাবো, এ বিষয়ে কোনো সংশয় নেই। আর আমাদের থেকেও বেশি যাদের ক্ষতি হতে পারে তারা কিন্তু আমাদের সকলের অত্যন্ত প্রিয় দত্তভিলিয়ার সমস্ত ছাত্রছাত্রী। আমার প্রিয় শিক্ষক একটু আশায় বুক বেঁধে আজ কলম নিলাম হাতে। প্রিয় শিক্ষক বিদায় নেবেন, থাকবে না আর সাথে। বিদায় ঘন্টা বাজার আগে বুকে বাজে ব্যথা। সবার মাঝে খোঁজে দুচোখ প্রাণবাবু কোথা। সেই হাসিটা হারিয়ে যাবে, রইবে না তো সাথে। বিদ্যালয়ের প্রাণ প্রাণশঙ্কর নাম, সবার মনে সকল কোণে তিনিই বিদ্যমান। একটু হাসি মিলিয়ে দেবে, ভুলিয়ে দেবে সকল অভিমান। কর্মজীবনের ইতি হলেও ছাত্র শিক্ষকের মাঝে তিনিই বিরাজমান। আশায় তিনি, ভাষায় তিনি, মনের মাঝে ঠাই। সুস্থ থাকুন, নীরব থাকুন, দীর্ঘ জীবন চাই। নমস্কার। ধন্যবাদ অনয় চ্যাটার্জি মহাশয়কে। এবার সঙ্গীত পরিবেশন করবে সোহাগ সাহা, ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তবলা সঙ্গতে প্রীতম পাল।
সোহাগ সাহা প্রীতম পালকে। এবার কবিতা আবৃত্তি করবে মৈনাক সাহা। 7:27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো রাগে জ্বলে। মা গো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে। সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো করে করেননি কি কোনো রকম হেলা। ওর যদি সে পুতুল নিয়ে ভাঙেন কে ভোর আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তড় লাগে। নমস্কার। মঞ্চে সঙ্গীত পরিবেশন করছে অরণ্য লাহা, তবলাতে সঙ্গত করছেন সঞ্জু শর্মা। দুজনেই প্রাক্তন ছাত্র, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
তরুণ লাহা ও সঞ্জু শর্মাকে। এবার বক্তব্য রাখবেন বিদ্যালয়ের শিক্ষাকর্মী কমল তন্তুবাই মহাশয়। আজ 11 তারিখ আমাদের বিদ্যালয়ের দর্শনের শিক্ষক প্রাণশঙ্কর মণ্ডলের বিদায় সম্বর্ধনা। এটা 30 তারিখে হওয়ার কথা ছিল, যার জন্য পরীক্ষা চলছিল, হয়নি। আজ 11 তারিখে হচ্ছে। তা আমি ওনার জীবনী সম্বন্ধে একটু বলছি, আমার সময় লাগবে। কারণ হচ্ছে কি, আমি লোকের মতো ওই আগার থেকে গোড়ার থেকে আগা এইভাবে বলতে পারি না। আমার একটু বলতে হলে, একজন শিক্ষক সম্বন্ধে যদি বলতে হয়, তার সারমর্মটা যদি আমি না বলি, তাহলে আপনারা জানবেন কি করে, বুঝবেন কি করে ওই প্রাণশঙ্কর বাবু কি এবং কেমন ছিলেন। উনি তো চলেই যাচ্ছেন, তা জেনে যান, একটু বুঝে যান। আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষে বেশ কিছু অঙ্গরাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, এবং অঙ্গরাজ্যে যতগুলো আছে তার মধ্যে হচ্ছে পশ্চিমবাংলা একটি অঙ্গরাজ্য। সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পশ্চিমবঙ্গে 23টি জেলা আছে। 23টির মধ্যে একটি হচ্ছে নদিয়া, একটি আদর্শবান এবং ঐতিহাসিক জেলা। এই ঐতিহাসিক জেলার মধ্যে আবার কয়েকটি মহকুমা আছে, যেমন কৃষ্ণনগর, তেহট্ট, কল্যাণী এবং রানাঘাট। সেই রানাঘাট মহকুমার মধ্যে আবার কতগুলো অঞ্চল আছে। সেই অঞ্চলের মধ্যে আড়ংঘাটা অঞ্চল হচ্ছে একটি অঞ্চল। সেই আড়ংঘাটা অঞ্চলের মধ্যেই পড়ে। আড়ংঘাটার থেকে 5 কিলোমিটার দূরে সেই প্রত্যন্ত একটি গ্রাম। সেই গ্রাম অতিরিক্ত গ্রামের পাশে জায়গা ছিল, যার জন্য মাঠের মধ্যে হয়েছিল গ্রামটি গড়ে উঠেছিল, যার জন্যে সেই গ্রামটির নাম রাখা হয় সেই মুহূর্তে মাঠ নারায়ণপুর। সেই মাঠ নারায়ণপুর গ্রামে বাস করতেন এক ক্ষুদ্র চাষি। সেই ক্ষুদ্র চাষির নাম কি? সেই ক্ষুদ্র চাষির নাম হচ্ছে দুর্লভ চন্দ্র মণ্ডল, এবং তিনার স্ত্রীর নাম রেণুবালা মণ্ডল। তাদের প্রথম জীবনে সন্তান ছিল না। ওনারা ঈশ্বরের কাছে কামনা করেন তাদের যেন পুত্র সন্তান হয়। তাই ওনাদের উভয়ের কামনার পূর্ণ করার জন্যে ঈশ্বর ওনাদের পুত্র সন্তান দেন। প্রথমেই পুত্র সন্তান জন্ম লাভ করে। আনন্দে দুর্লভচন্দ্র মণ্ডল এবং রেণুকাবালা মণ্ডলের মনটা ভরে ওঠে, বুকটা ভরে ওঠে। ভাবে যে আমাদের পুত্র সন্তান হয়েছে, এই পুত্র সন্তানকে মানুষ করতে হবে, সুশিক্ষিত করতে হবে এবং একজন টিচার বানাতে হবে। বুঝতে পারছেন? তাই ছোটবেলা থেকেই মা বাবা এবং জ্যাঠার কোলে প্রাণশঙ্কর মণ্ডল মৌখিকভাবে পড়াশোনা শিখতে থাকেন। ওনার যখন প্রাইমারিতে ভর্তি করার সময় হয়, তখন ভর্তি তো করতে হবে, এবং উনি আরও ইচ্ছা, যেহেতু জ্যাঠামশাই ওই প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, যে জ্যাঠামা মশাই প্রাইমারি স্কুলের টিচার ঠিকই, কিন্তু আমি এই প্রাইমারিতে থাকবো না, আমাকে সুশিক্ষিত হয়ে আমাকে বড় টিচার হতে হবে, বড় শিক্ষক হতে হবে এবং বিদ্যার শেষ দেখে ছাড়তে হবে। যাই হোক, ওই জ্যাঠামশাইয়ের প্রাইমারি স্কুলে ভর্তি করলো। ওই স্কুলটার নাম হচ্ছে মাঠ নারায়ণপুর।
স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল। ওই মাঠ নারায়ণপুর স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলে প্রাণ শঙ্কর মণ্ডল ভর্তি হলেন। প্রতি বছর উনি আদর্শর সঙ্গে মা বাবা এবং জ্যাঠাতো ওই স্কুলের টিচারই বেশ ফার্স্ট সেকেন্ড হয়ে পাস করতে লাগলেন। তারপর ওনার ইচ্ছা যে এই স্কুল ত্যাগ করে আমি আরো বড় স্কুলে যাব। কোথায় যাবেন? এদিকে আড়ংঘাটা হাই স্কুল, ওদিকে বহির্গাছি হাই স্কুল। বহির্গাছি হাই স্কুলটা একটু নিকটে আর আড়ংঘাটাটা একটু দূরে, তখন হেঁটে আসতে হতো। তাই কাছে বহির্গাছি স্কুলে ক্লাস 5-এ ভর্তি হন। ক্লাস 5, 6, 7, 8, 9, 10 উনি ওখানে ভর্তি হয়ে 5, 6, 7, 8, 9, 10 তারপরে এলো মাধ্যমিক। মাধ্যমিক এলো, সেই সালটা ছিল 1980 সাল। 1980 সালে উনি মাধ্যমিক দিয়ে পাস করলেন। এইবার ওই স্কুলে ক্লাস 10 অবধি, তারপরে তো আবার অন্য স্কুলে যেতে হবে। কোথায় যাবে? বাধ্যতামূলক আড়ংঘাটা উপেন্দ্র কিশোর বিদ্যালয়ে ভর্তি হলেন। একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়ে 82 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন। 92 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে উনি ফার্স্ট হলেন। তারপরে বিএ ফার্স্ট ইয়ার, বিএ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার উত্তীর্ণ হন। কিন্তু উত্তীর্ণ হওয়ার পরে তো চাকরি পাওয়া যাবে না। চাকরি যদি বড় করতে হয় আরো উচ্চ শিখরে যেতে হবে। তাই উচ্চ শিখরে যেতে হলে কি করতে হবে? এইবার বিএ পাস করেছে সবে মাত্র, এমএ করতে হবে। এমএ করতে হলে কোথায় যেতে হবে? উনি চলে গেলেন কলকাতা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ওইখানে গিয়ে উনি এমএ কমপ্লিট করলেন। বিশ্বভারতীর পড়া শেষ করে আসলেন, এসে শিমুরালিতে বিএড কলেজে ভর্তি হলেন। বিএড করার পর উনি 1994 সালে বিএড পাস করার পরে 1994 সালে প্রথম চাকরিতে জয়েন করেন। সেটা হচ্ছে মেদিনীপুরে। মেদিনীপুরে ডিভিশন হাই স্কুলে উনি প্রথম জয়েন করেন। ডিভিশন হাই স্কুলে জয়েন করার পরে ওখানে 2 থেকে 2.5 বছর মতো ওখানে শিক্ষকতা করেন। তারপরে উনি ওখান থেকে ট্রান্সফার নিয়ে আমাদের দত্তফুলিয়া ইউনিয়ন একাডেমিতে আসেন। সেই দিনটি ছিল 3/8/1996 সাল। মনে রাখবেন, 3/8/1996 সালে এসে উনি দর্শনের টিচার। দর্শন নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণী পড়াতে লাগলেন। শুধু একাদশ দ্বাদশ শ্রেণী নিয়ে নয়, উনি তারপরে ক্লাস 10 পড়িয়েছেন, 9 পড়িয়েছেন, 8 পড়িয়েছেন এবং 7, 6 সব কিছুই পড়িয়েছেন। অলরাউন্ডার ব্যক্তি হয়ে গেলেন। এই স্কুলের চোখের মণি হয়ে গেলেন। আদর্শবান, একজন নিষ্ঠাবান, একজন সচ্চরিত্রবান শিক্ষক হিসাবে হয়ে উঠলেন। এইবার স্কুলের কর্তৃপক্ষ ভাবলো ওনাকে আর কোথায় দেয়া যায়। উনি এই স্কুলের ম্যানেজিং কমিটি পরিচালনার সদস্য হয়ে গেলেন। তারপরে আসলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা আসার পরে উনি মাধ্যমিক পরীক্ষার সুপারভেনু হয়ে গেলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানেও তিনি সুপারভেনু ভাইজার হয়ে গেলেন। বুঝতে পারছেন? তারপরে আসলো সরস্বতী পূজা। কে করবে? এখানে কাজ করার মতো, দায়িত্ব নেওয়ার মতো তো কাউকে দেখছি না। কে আছে? প্রাণ শঙ্কর মণ্ডল আছে।
প্রাণশঙ্কর মণ্ডলকে দায়িত্ব দেওয়া হোক। এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রাণবাবু আছেন। ছাত্রদের সঙ্গে ঝামেলা হচ্ছে, কে আগে যাবে? যাওয়ার কেউ নেই। আগে প্রাণশঙ্কর বাবু, মানস বাবু, এইরকম ধরনের মানুষগুলো গেলেন। প্রাণশঙ্কর বাবুকে সব জায়গায় থাকতেই হবে, না থাকলে হবে না। বুঝতে পারছেন? তা প্রাণশঙ্কর বাবু হচ্ছেন এই স্কুলের একজন চোখের মণি ছিলেন। ওনার আজকে এই স্কুলে প্রায় 26 বছর ইয়ে করা হচ্ছে, 96 থেকে 22 হিসাব করে 1 মাস 2 দিন কম হয়, আমি দেখেছি। ওনার এই 60 বছর পূর্ণ হয়ে গেছে। উনি 1962 সালে জন্মেছিলেন আর 30 জুলাইয়ের 22-এ ওনার 60 বছর পূর্ণ হয়ে গেছে। স্কুলের তরফ থেকে এবং সকলের হয়ে আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি করে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কমলদাকে। জীবনের অনেক চিত্রই আমাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বর্তমানে প্রধান শিক্ষক, মাধবপুর PS বিদ্যাপীঠ, সুবীর কুমার ঘোষ মহাশয়। প্রিয় ছাত্রছাত্রী ও এই বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মী মনোতোষ বাবু, সুভাষিস বাবু, গৌর বাবু, সর্বোপরি প্রাণশঙ্কর বাবু। প্রাণশঙ্কর বাবুর সম্বন্ধে আগের বক্তা যিনি বলে গেছেন, এরপর আর দ্বিতীয় কিছু বলার অপেক্ষা রাখে না। ইন ডিটেলস তিনি সব কিছুই বলে গেছেন। তো আমি দু একটা কথা বলবো সহকর্মী হিসাবে। এই বিদ্যালয় তখন সবে উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে। উন্নীত হওয়ার দরুন 3টি কোর্স দিয়েছে, একটা ফিলোজফি, একটা কেমিস্ট্রি, একটা ম্যাথমেটিক্স। এই 3টে পোস্টে একই দিনে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, এই ইন্টারভিউ হয়েছিল। আমরা একই সাথে ইন্টারভিউ দিয়েছি। যতদূর মনে আছে ইন্টারভিউ বোর্ডে সুভাষিস বাবুও ছিলেন। আমরা 3-4 দিনের মধ্যে বিদ্যালয়ে জয়েন করেছিলাম। আমি 31শে জুলাই 1996, কয়েকদিন পরেই সম্ভবত প্রাণশঙ্কর বাবু আর কয়েকদিন পরে দেবব্রত শিকদার এই জয়েন করে। আমরা যখন এই বিদ্যালয়ে জন্মগ্রহণ করি, এই বিশাল বড় বিল্ডিং কিন্তু তখন ছিল না। এই পোর্শনটাই ছিল টালির ঘর। ওখানে ছিল টালির ঘরের তলায় আমাদের স্টাফ রুম। ছাত্র অনেক, শিক্ষক কম, প্রচুর পরিশ্রম করতে হয়েছে সেই সময় এই বিদ্যালয়কে বর্তমান অবস্থায় উন্নীত করতে। পরবর্তীকালে বলি, প্রাণবাবু বিদায় নিয়েছেন, তার সময় ভালো কাটুক, শরীর সুস্থ থাকুক, তিনি সুখে শান্তিতে থাকুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুবীর ঘোষ মহাশয়কে। দত্তপুলিয়া ইউনিয়ন একাডেমি ফর গার্লসের পক্ষ থেকে 2জন শিক্ষিকা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তারা এই মুহূর্তে বিদায় শিক্ষক মহাশয়ের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। এবার বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রাক্তন সেক্রেটারি অতুল চন্দ্র মণ্ডল মহাশয়। আমি প্রাণবাবুর সম্পর্কে বা প্রাণবাবুর এই বিদায় সংবর্ধনা সম্পর্কে কিছু বলবো একটা দিক নিয়ে। কারণ আমরা এসেছিলাম কমিটিতে, ম্যানেজিং কমিটি, প্রাণবাবু ছিলেন আমাদের সঙ্গে। প্রাণবাবু তখনকার পরিস্থিতির কিছুটা সুবীরবাবু এখানে আলোচনা করে গেছেন। তা প্রথমেই বলি যে প্রাণবাবু এখানে একাডেমিক দিকটা অনেক কিছুই আলোচনা হলো। প্রাণবাবু কেমন টিচার, প্রাণবাবু কেমন পড়াতেন, প্রাণবাবুর সঙ্গে ছাত্র কি সম্পর্ক, এটা
একজন শিক্ষক দীর্ঘদিন ধরে বেঁচে থাকেন ছাত্রের মধ্যে। আশা করি প্রাণবাবু, আমরা যতটা খুব কাছ থেকে মিশেছি, প্রাণবাবু সেই জায়গাটা দখল করতে পেরেছেন, বা প্রাণবাবুর আয়ত্তে সেই জায়গাটা এসেছে। প্রাণবাবুর এটা নিজস্ব প্রতিভা বলা চলে। প্রাণবাবু দীর্ঘজীবন কামনা করি, বাকি জীবন উনি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুন, এবং আশা করব যে উনি দত্তবিলার সঙ্গে একেবারেই এই শিক্ষা জীবনটা ছিন্ন করবেন না। তাতে হেডমাস্টার কিছু বললেন যে উনি মাঝে মাঝে কথা দিয়েছেন সপ্তাহে 2 দিন করে আসবেন, 2 দিন হলেও 1 দিন আসবেন, এবং শিক্ষক তার কর্মজীবন শেষ পর্যন্ত বয়ে নিয়ে যান, এটা কিন্তু ভুল কথা নয়। প্রাণবাবু তার প্রমাণ হয়ে থাকবেন আমাদের দত্তবিলা ইউনিয়ন একাডেমি। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা ও সেনাশিস দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই রাখছি। ধন্যবাদ অন্তিমাকে। মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয়বিন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন।
বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো ছন্দপতন নদীর বয়ে যাওয়ায়, ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায়। বিদায় মানে আনমোনা মন তালা মনের ঘরে, হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে। এই আঙিনায় হয় আগমন রঙিন কোনো দিনে, আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে। লক্ষ কোটি শ্রদ্ধা ছিলাম সকল গুরুজনে, যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে। তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে, মন খারাপের সকল সুরই বেজে ওঠে গানে। রইল বাঁধা অনেক কথা জীবন নদের ঘাটে, সুপ্রভাতের উদয় হওয়া সজ্জি গেল পাটে। বয়ে চলে জীবন তরী অচিন পুরীর দেশে, চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে। যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে, স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে। জীবন পথে হয়তো আবার জুড়ব একই প্রেমে, ততদিনে বিষাদগুলো মোড়া থাকুক প্রেমে। জন্মিলেই মরিতে হবে, কোথাকে অমর হবে। তেমনি এই বিদায়ের অনুষ্ঠানে এসে আমাকেও একটা জিনিস স্মরণ করে দেয় যে কর্মজীবন থেকে তো আমরা অবসর নেবই, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলো না কাতর স্বরে বৃথা জীবনে সংসারে, দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলে দি করোনা কন্দন। সময় চলিয়া যায় কারো পানে নাহি চায়, বেগে ধায় নাহি রয় স্থির। সহায় সম্পদ কাল সকলে ঘুচায় কাল, আউ জানে শৈবারের নীল। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করে দৃঢ় মনে, ভয় দিতে হয় না মানব করো যুদ্ধ বীর্যবান। যায় যাক মানব প্রাণ মহিমাই জগতের দুর্লভ, কীর্তিযশ সজীবতী মানুষ মরণশীল। যতদিন এই স্কুল থাকবে ততদিন প্রাণশঙ্কর বাবুকে মনে রাখবে। কর্মের মাধ্যমে আমরা বেঁচে থাকি এবং তার প্রতি শ্রদ্ধা তখনই জানানো সার্থকতা আসবে তিনি যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে আমরা যদি বাস্তবে রূপ দিতে পারি। একজন শিক্ষকের মূল্যায়ন কিছুতেই সম্ভব নয়, অসম্ভব। তাই প্রাণশঙ্কর বাবু পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার এখানেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রীযুক্ত মনোতোষ মণ্ডল মহাশয়, এবং উনি একটা সময় সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। আজকের আমাদের প্রাণবাবুর বিদায় অনুষ্ঠানে অনেকক্ষণ ধরেই বসে বসে আমরা শুনছিলাম প্রাণবাবুর সম্বন্ধে যে সমস্ত কথাগুলো বলা হলো তার একেবারে সবটাই সত্যি। কেননা এই প্রত্যেকটা কথার সঙ্গে আমি জড়িত ছিলাম। সেই 1996 সালে যিনি আমাদের এই বিদ্যালয়ে এসেছিলেন, প্রথমে বছর 2-3 তাকে আমরা ঠিকভাবে তিনি লেখাপড়ার মধ্যেই সবসময় থাকতেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি প্রাণবাবু নন, আমাদের বিদ্যালয়ের আস্তে আস্তে তিনি প্রাণ হয়ে উঠলেন। শুধু প্রাণ হতে গেলে কি হতে হয়,
প্রাণ হতে গেলে শুধুমাত্র লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে একটা স্কুলের একজন শিক্ষকের সম্পূর্ণ কাজ হয় না, তার সঙ্গে কিন্তু অনেক আনুষঙ্গিক কাজ থাকে, সেগুলোর জন্যেও একজন শিক্ষকের প্রয়োজন হয়। তো এই বিদ্যালয়ে যখনই কোনো অনুষ্ঠান হতো, আমাদের এই প্রাণবাবু তিনি কিন্তু সর্বাগ্রে এগিয়ে আসতেন এবং খুব সুন্দরভাবে তিনি কাজগুলো শেষ করতেন। আমি প্রাণবাবুর এই কথাগুলো সবই হয়েছে, কিন্তু একটি কথা আলোচনা হয়নি, আমি সেই কথাটা একটু বলবো। আমাদের স্কুলে এখন যেমন অনেক টাকা পয়সা পাওয়া যাচ্ছে বা ইত্যাদি, স্কুলের রোজগারপাতি অনেক বেড়েছে, হেডমাস্টার মশাই বলতেন, কিন্তু তখন পয়সার সত্যি খুব অভাব ছিল। আমাদের বিদ্যালয়ে মাঝে মধ্যে চুরি হতো, দরজা জানালা ভাঙতো। তখন চিন্তা করা হলো যে স্কুলে কি করা যাবে, না তো একটা নাইট গার্ডের দরকার। একজন একটা নাইট গার্ড পাওয়া গেছিল, কিন্তু বেশি দিন ছিল না, তিনি চলে গেছিলেন। তো খুব অল্প পয়সায় কাজ করতেন। তা আমাদের একটা নাইট গার্ড লাগতে গেলে অন্তত 1200-1400 টাকা করে মাসে দিতে হবে। সেই টাকা দেওয়ার সামর্থ্য আমাদের তখন ছিল না। অর্থাৎ ওই সময় কি করে তাদেরকে টাকা ব্যবস্থা করা যায়, কোত্থেকে টাকা দেওয়া হবে। তখন প্রাণবাবু বলল যে দাদা কাজ করেন না, আমরা তো বই ছেলেদের জন্য 2 বছর 3 বছর অন্তর পাল্টাই, তাতে বই করেন না কিছু, ভালো ভালো বই করুন, তারা বাইরেও ভালো বই করবে, এখানেও করুন, ওখান থেকে যে টাকাটা হবে সেই টাকা থেকে কিন্তু আমরা নাইট গার্ডের খরচ তুলতে পারি। এবং বলাও যা, সঙ্গে সঙ্গে আমাদের এখানে মাস্টারমশাই আছেন, আমাদের সুভাষিস বাবু হয়তো কয়েকদিন পরে চলে যাবেন, এই দিলীপ বাবু আছেন যিনি কিছুদিন আগে বিদায় নিয়েছেন, এ সম্পূর্ণভাবে প্রাণবাবু নেতৃত্বে এরা সবাই এগিয়ে আসবে। তা এই হচ্ছে ঘটনা যে প্রাণবাবু সবদিই এইভাবে অগ্রণী ভূমিকা নিয়েছেন। কাজে সেই দিক থেকে বলতে গেলে তিনি হচ্ছেন আমাদের স্কুলের প্রাণ। আর একটা কথা ওনার বিরাট ব্যাপার, যেটা আমাদের অনেক শিক্ষকের মধ্যেই মানে থাকে না এবং আমার মধ্যে ছিল না কোনোদিনই, সেটা হচ্ছে সব ছাত্রকে নামে চেনা। এই একমাত্র দেখতাম এই আমাদের প্রাণবাবু, আর তার আগে ছিলেন একজন মণিবাবু, তার আগে ছিলেন বিশ্বনাথ বাবু। এরা সব ছাত্রকে দেখে চিনে নিতেন, কিন্তু বিশ্বনাথ বাবুর নাম চেনা আর এর নাম চেনার মধ্যে অনেক পার্থক্য আছে। কেননা বিশ্বনাথ বাবুর পরে তখন আমাদের স্কুলে হয়তো ছাত্র সংখ্যা থাকতো 600, 700, 800, আর প্রাণবাবুরা যখন হলেন তখন 2500, বোধহয় 2000, 2500 করে ছাত্র থাকতো। কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্রত্যেকেরই নাম চিনত, নামে বলে ডাকতো, এই শোন এদিকে। কাজে এই যে একটা শিক্ষকের যে একটা বড় গুণ, এই গুণ কিন্তু খুব অল্প শিক্ষকের আছে। আমি সত্যি বলছি, আমি এতদিন চাকরি করেছি, আমি কিন্তু অত নাম মনে রাখতে পারতাম না। ওই খুব কিছু মানে যাকে বলে হয়তো কি 10 থেকে 20 ভাগ লোক মাসের ছাত্রদের আমি নাম মনে রাখতাম, আর একে তুমি জিজ্ঞেস করে দেখবে সব নাম জানে। তা এই হচ্ছে আমাদের এই প্রাণবাবু। তো আজকে এই যে প্রাণবাবু চলে যাবেন, এই প্রাণবাবু চলে যাওয়া মানেই বিদ্যালয়ের কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছে যেন প্রাণবায়ুটা কি তাহলে বেরিয়ে যাবে। আমি বলবো না, প্রাণবায়ু বের করতে দেওয়া যাবে না। এখন যারা এখানে দেখি অনেক উদ্যমী শিক্ষক এসছেন, তাদের বয়স খুব কম, তাদের মধ্যে থেকেই একজনের প্রাণ সঞ্চার করতে হবে, নিজেদের মধ্যে থেকেই। তাহলে প্রাণকে ধরে রাখা যাবে, না হলে বিদ্যালয়ের সঙ্গে আস্তে আস্তে কিন্তু প্রাণবায়ু বেরিয়ে যাবে। যাই হোক, তাহলেও আমি আজকে প্রাণবাবুর বিদায়ের দিনে আমি শিক্ষক মশাইদেরকেও বলবো, অনুরোধ করব, একদিন এই স্কুলে শিক্ষকতা করেছি, যাতে তারা ওই রকম অনুপ্রাণিত হয়ে একটু উঠে আসে। হচ্ছে যে প্রাণশঙ্কর বাবু চলে যাবেন, প্রত্যেককে যেতে হবে, আমিও গেছি। কয়েকদিন আগে আমাদের দীপক বাবু চলে গেছেন, দিলীপ বাবু। তো এইভাবে অনেককে আমি বিদায় দেওয়ায় দেখলাম, কেন আমি আসার পরে অনেক টিচার এখান থেকে বিদায় দিয়েছেন এবং অনেকে আমাদেরকে ছেড়েই চলে গেছেন। একদিন এখানের স্কুলের বিদায়, একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এটাই নিয়ম। তো যাই হোক, প্রাণবাবু ভালো থাকবেন, প্রাণবাবু সুস্থ থাকবেন। প্রাণবাবু তার মানে সামাজিকভাবে তিনি কিছু কাজ করবেন। এখন তো তার এই নেই যে আমাকে স্কুলে সব ছুটতে হবে,
9:30 বাজলো, আমাদের বৌমাকে তাড়াতাড়ি রান্না করে দেবে স্কুলে যাবে বলে। এখন আর সেই তাড়াটা তো থাকবে না, সে একটু অন্যান্য কাজ করতে পারবে, সামাজিক কাজ নিজের ছেলের দিকেও একটু দেখতে পারবে। আর এই প্রসঙ্গে আর আমি আমার বক্তব্য বাড়াবো না, অনেকে এখনো বলার আছে। আমাদের মাননীয় প্রধান শিক্ষক মশাই এখানে আছেন। আর আমি, আপনারা সবাই ভালো থাকবেন এই আশা করব। প্রাণবাবুর দীর্ঘ জীবন আমি কামনা করে আমি শেষ মুহূর্তে প্রাণবাবুর জন্যে, এখন তো আমাদের প্রাণবাবুর তো বানপ্রস্থের শেষের দিক, এরপরই সন্ন্যাসটাকে নিতে হবে। তা আমি প্রাণবাবুর জন্যে একটা উত্তরপ্রদেশ সরকারের করা বেদ, সেই বেদটা আমি প্রাণবাবুর হাতে তুলে দিচ্ছি। অবসর সময় তিনি একটু 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 করে ওটা পড়বেন, এই আমার অনুরোধ থাকলো। এখানে আপনি অনেক শিক্ষার জিনিস পাবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বলা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। সত্যি স্যারের কর্মনিষ্ঠা, সহকর্মীদের প্রতি সদাচরণ, সুমিষ্ট ব্যবহার আমাদের মতো নতুন প্রজন্মের শিক্ষকদের কাছে মাইলস্টোন। আমরা তার মুখ থেকেই সেই কথা, তার অভিজ্ঞতার কথা, তার ভালো লাগার কথা, তার কাজের কথা শুনব। বক্তব্য রাখবেন বিদায়ী শিক্ষক শ্রীযুক্ত প্রাণশঙ্কর মণ্ডল মহাশয়। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শ্রী মনতোষ বাবু রয়েছেন, উপস্থিত সুভাষিস বাবু, আমাদের পরিচালন সমিতির প্রাক্তন সেক্রেটারি অতুল দা, মঞ্চে অন্যান্য ভাতৃপ্রতিম শিক্ষকবৃন্দ, অনেক শিক্ষক মহাশয় যারা এই বিদ্যালয় থেকে চলে গেছেন অন্যত্র, আমার সামনে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্ররা, প্রথমেই বলতে হয় আমার স্বর্গীয় পিতার মনোবাসনাটা পূর্ণ করতে পেরেছি এই শিক্ষক জীবনে এসে। আমার খুব ইচ্ছা ছিল শিক্ষকতা করলে সম্মান পাওয়া যায়। আমি নিয়ে যাব স্বর্গীয় পিতার আশা বুঝি হবে না দেখা, যে গান রেখে যায় তোমাদের মাঝে, অসুর দিয়ে শুধু লেখা, আর বুঝি হবে না দেখা। মানুষ করার কারিগর এই ব্রত নিয়ে শিক্ষক জীবনে প্রবেশ করেছি। বিভিন্ন বক্তারা বলেছেন, আমাদের মনোতুলতার সাক্ষী অনেকেই রয়েছেন, সুভাষিতা আমাদের সমসাময়িক, কিন্তু অনেক শিক্ষক যারা পরে এসছেন তারা কিন্তু আমাদের এই বিদ্যালয়ের দৈন্যদশা দেখেননি। বিভিন্ন বক্তা বলেছেন, এদিকে তালের চালা, আমরা যে ঘরটায় বসতাম, সাপ আর ব্যাঙ একসঙ্গে চাটার উপর দিয়ে দৌড়াতো, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এসেছিলাম এই বিদ্যালয়ে। আমাদের
শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় নির্মল নন্দী, তিনি এলেন 2000 সালে। আর তারপরে 2003-04 থেকে শুরু হলো আমাদের এশিয়ার সর্বশিক্ষা দপ্তর থেকে এশিয়ার গ্রান্ট। আমাদের নির্মলবাবু ড্রাফট করে দিতেন আর আমি কৃষ্ণগড় দৌড়াতাম। কৃষ্ণগড়ে ছিল সর্বশিক্ষা অফিসে প্রজ্জ্বল বাবু, তার সঙ্গে অন্যভাবে একটা সম্পর্ক তৈরি করে 19খানা এশিয়ার আমরা নিয়ে এসেছিলাম। ছুটি চলছে, এসআই অফিস থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে ছুটির দিনে ছাদের উপরে সেই ইঞ্জিনিয়ার দিয়ে আমরা এখানে কাজ করিয়েছি। এইরকম দিন আমাদের গেছে। শিক্ষক সংখ্যা কম ছিল, 7 পিরিয়ডে 8 পিরিয়ডে একসঙ্গে 2-3টে ক্লাস আমাদের চালাতে হয়েছে। এক ক্লাসে বলতাম পড়, আরেক ক্লাসে বলতাম লেখ, আরেক ক্লাসে ক্লাস নিতাম। আমাদের শিক্ষক ননীবাবু ছিল, ছেলে পেলে মারেরও ভয় পেত। যদি বলতো এখানে বসে একটু পড়, একটাও ওঠার ক্ষমতা ছিল না। 3টে ক্লাস একসঙ্গে চালিয়েছে। এইরকম দিন আমাদের গেছে। তবে শিক্ষক মানুষ গড়ার কারিগর, সেই ব্রত নিয়েই কিন্তু আমরা এসেছি। আমরা যদি ভাবি বা তখন যদি ভাবতাম যে আমরা চাকরি করতে এসেছি, তাহলে কিন্তু যে ছাত্র সমাজ তখন ছিল তারা অসহায় হয়ে পড়ত। আমরা শিক্ষকতা পেশায় এসেছি, যতটা সম্ভব ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করেছি। কতটা দিতে পেরেছি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমার যতটুকু সাধ্য আমি সেইটুকুনই ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে ব্যাংকে গেলে সেখানে দেখি আমাদের এক ছাত্র, স্যার ভালো আছেন? কোথাও রাস্তায় দেখা হলে স্যার ভালো আছেন? এই যে বিভিন্ন জায়গায় যে সমস্ত আমরা মানুষ গড়ার কারিগর যে ব্রত নিয়ে এসেছিলাম, আজকে মনে হয় যেন আমাদের সেই ব্রতটা সার্থক হয়েছে, বা গর্বে আমাদের মনটা ভরে ওঠে যে আজকে একজন হাই স্কুলের শিক্ষক, একজন প্রাইমারি শিক্ষক, একজন ব্যাংকের স্টাফ, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, সে বলছে স্যার ভালো আছেন। তখনই যেন মনটা গর্বে ভরে ওঠে যে না, যে ব্রত নিয়ে এসেছিলাম বোধহয় জীবনটাকে সার্থক করতে পেরেছি। নেই, অন্য কোথাও নেই, শুধুমাত্র এই শিক্ষকতা, এখানেই বোধহয় সেই সম্মানটুকু বা গর্বটা আছে, এটা আমি ধরে নিয়েছি। বা এখন আমার গর্ববোধ হচ্ছে যে আমার স্বর্গীয় পিতার যে সুপ্ত কামনা ছিল সত্যি ঠিক। কারণ সবসময় শুনেছি বাবা বলতেন হাই স্কুলের শিক্ষক কিংবা কলেজের প্রফেসর হতে পারলে সম্মান আছে। কারণ ওনার এক ভাইপো ছিল বগুড়া কলেজের প্রফেসর ইংলিশের, সত্যরঞ্জন রায়। তার বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল আমি যখন কলেজে পড়তাম। তা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষাও দিয়েছিলাম, হয়নি। শেষ পর্যন্ত দেখলাম যে না, হবে না। কারণ বাবার একটা সুপ্ত আশা রয়েছে, ওই স্কুল শিক্ষক, আমাকে ওই লাইনটাই ধরতে হবে। আমি পরে সেই লাইনটাই ধরলাম, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, বিএড করলাম। বিএড কমপ্লিট হওয়ার 6 মাসের মাথায় আমার চাকরি হলো। যাই হোক, বিদ্যালয়ে
এসেছি, যতটা সাধ্য স্কুলের জন্য, ছাত্রের জন্য চেষ্টা করেছি। আমিনুর একটা কথা বলেছে, সার্টিফিকেট আমরা দিতে পারবো না যদি বাড়ি থেকে সার্টিফিকেট দেয়। আমি জানি আমি বাড়ি থেকে সার্টিফিকেট পাবো না, আমাকে সার্টিফিকেট বাড়ি থেকে দেবে না, কারণ আমার চাকরি জীবনে প্রতি মুহূর্ত আমাকে বাড়িতে কথা শুনতে হয়েছে একটা ছুটির জন্য, একটা ছুটি নেওয়ার জন্য, যে তুমি একটা দিন ছুটি নিতে পারো না। অর্থাৎ কোনোদিন আমাকে বাড়ি থেকে সেই সার্টিফিকেটটা দেবে না। আগের দিন বলতাম কালকে যাবো না স্কুলে, কিন্তু সকাল 8টা বাজলে কি যেন মনে হতো, আবার চান টান করে স্কুলে আসতাম। আমার চাকরি জীবনে মাত্র 4টে সিএল মেডিকেল নিয়েছিলাম, ও 4টাও আমার ভুল হিসাবের জন্য হয়েছিল। নির্মল নন্দীর আমলের 2005 সালে ভুল হিসাবের জন্য আমার 5টা মেডিকেল হয়ে গিয়েছিল, নাহলে বোধহয় ওই 5টাও হতো না। তাই স্কুলের জন্য সময় দিয়েছি, যতটুকু সাধ্য স্কুলের জন্য করেছি। ছাত্রদের যেটুকু সামর্থ্য সাধ্য আমি দেওয়ার চেষ্টা করেছি। আমার সহকর্মীবৃন্দ, পরে অনেক ভাইয়েরা বোনেরা এসছে, আজকে আমি যেদিন এই বিদ্যালয়ে যোগদান করি সেই দিনই কিন্তু আমি ধরে নিয়েছি 2022 সালের জুন মাসের 30 তারিখে আমাকে এই বিদ্যালয় থেকে বিদায় নিতে হবে। কিন্তু ঠিকই আছে, সবার ক্ষেত্রে মনে হয় এতটা দুঃখ নাও হতে পারে, কারণ সবচেয়ে বড় জিনিস কি, আমি আমার সহকর্মীদের সঙ্গে যেভাবে মিশেছি আন্তরিকভাবে, আর সহকর্মীরা যেভাবে আমার সঙ্গে আন্তরিকতা দিয়ে কথাবার্তা সহযোগিতা যেভাবে করেছে, আজকে এই বিদ্যালয় থেকে চলে যাব, শুধু সেই কথাগুলোই আমার মনে পড়ে, আর তখনই আমার খুব দুঃখ হয়। যে এতজনের এত স্নেহ সম্মান করতো আমাকে, এত সুন্দর ব্যবহার করতো আমার সঙ্গে, তখনই খারাপ লাগে। যাই হোক, যেতেই হবে, কিছু করার নেই, কারণ কারোরই ধরে রাখার ক্ষমতা নেই, আমারও থাকার অধিকার নেই। সেই বিজয় সরকারের একটা গান আছে না, যে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাকে বলতে হয় সুন্দর এই বিদ্যালয় ছেড়ে আমাকে চলে যেতে হবে, যেতেই হবে, কিছু করার নেই। নিয়মের বাঁধনে আমরা আবদ্ধ। ছাত্রছাত্রীরা, আমাদের এখন কয়েকজন ছাত্রী ভর্তি হয়েছে, যদিও আজকে উপস্থিত আছে কিনা জানি না, তাদেরও সবসময় শিক্ষকদের সম্মান করা উচিত, কারণ শিক্ষকরা এসছেন তাদেরকে তৈরি করার জন্য। ছাত্র শিক্ষকের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক, আজকে কোথাও গিয়ে ছোট্ট বাচ্চাটা যদি হারিয়ে যায়, তার পিতার কিন্তু খুঁজে বের করার ক্ষমতা নেই। সে যদি এক জায়গায় বসে থাকে, তাহলে তার পিতার কিন্তু সেই জনসমুদ্রের মধ্যে থেকে তাকে খুঁজে বের করার ক্ষমতা নেই। পিতা খুঁজবে, পুত্রও কিন্তু খুঁজে বেড়াবে, দুজনের খোঁজার মধ্যে দিয়েই কিন্তু দুজনের সঙ্গে এক সময় সাক্ষাৎ হয়ে যাবে। তাই ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আজকে শিক্ষক মহাশয়রা মানুষ গড়ার কারিগর, তোমাদেরকে তৈরি করার জন্য তারা রয়েছে। তোমাদেরকেও শিক্ষকদের সঙ্গে সহযোগিতা করতে হবে, শিক্ষকদের নির্দেশ মানতে হবে, তাহলে
হলেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমরাও মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর আমার সহকর্মীবৃন্দ যারা রয়েছে সবাইকে বলছি, সবার সঙ্গে এতদিন রয়েছি, কখনো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভাই হিসাবে, দাদা হিসাবে ক্ষমা করে দেবে। আমাদের মাস্টারমশাই যারা এর আগে এই বিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন, মমতাজদা রয়েছে, আমাদের বিশ্বনাথ বাবু রয়েছে, আমাদের শীতলা বৌদি রয়েছে, এদের দেখে যেন মনোবল খানিকটা বেড়ে যায় যে ইনারাও তো বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন, তারা তো ভালোই আছেন, তা আমি কেন থাকবো না। মাঝে মাঝে ভাবি, আর মাঝে মাঝে কেন যেন দুর্বল হয়ে পড়ি কি জানি। একটা বাধা তারার নিয়মের মধ্যে দিয়ে এতদিন চলতাম, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। চেষ্টা করছি, সাময়িক হয়তো একটু খারাপ লাগছে, আস্তে আস্তে সেটা মিলিয়ে যাবে। তা সবার কাছে এইটুকুনই প্রার্থনা, যেন ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবেন যেন আমি পরবর্তী জীবনটা সুস্থ সবলভাবে কাটাতে পারি, এইটা কামনা করেই আমার বক্তব্য শেষ করছি। স্যার বলছিলেন যে আজ এই বিদ্যালয় থেকে তিনি আজ বিদায় নিচ্ছেন। বিদায় বলে কিছু হয় না, আসলে মন থেকে আমরা কাউকেই কখনো বিদায় দিতে পারি না। বিদায় দেওয়া বা নেওয়া এটা কখনোই সম্ভব নয়। আজ এই অনুষ্ঠান একটা লৌকিকতা, এটা রীতি যেটা বরাবর হয়ে আসছে। মোহাম্মদ শহীদুল্লাহের কথাই বলবো, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, নয় বন্ধন ছিন্নকারী আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা চুলে। বিদ্যালয়ের প্রতিটি কোণায় শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের স্পর্শ বিদ্যমান। পূর্বের একজন বক্তা আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই মমতাজ বাবু খুব সুন্দরভাবে স্যারের নামের মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। প্রাণশঙ্কর, আসলে তিনি ছিলেন বিদ্যালয়ের প্রাণ, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি নিজেও এসে দেখেছি, আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আসার পরে তো আরো ভালো করে বুঝেছি। একটা সময় ছাত্র হিসেবে স্যারকে দেখেছি, পরে ছাত্র প্লাস কলিগ, তো দেখেছি সব ক্ষেত্রেই স্যার ছিলেন, মানে সমস্ত বিষয়, অফিস ঘরে তো তিনি প্রাণই ছিলেন। সমস্ত কাজ, সমস্ত অনুষ্ঠান, সমস্ত কিছুতে স্যার দায়িত্বে থাকতেন, সামনের সারিতে থাকতেন। মানে স্যারের এই সুন্দর ব্যবহার, সুমিষ্ট ব্যবহার, ছাত্রছাত্রীদের প্রতি তার যে ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, সেটা ভুলবার নয়। মানে তার এই যে মানে শিক্ষক জীবনের যে সমস্ত কাজকর্ম, কর্মনিষ্ঠা, সেগুলো আমাদের মতো শিক্ষকদের কাছে একটা আদর্শ, একটা প্রেরণা, যেটা আমরা যারা নতুন প্রজন্মের শিক্ষক, যারা এই শিক্ষকতা জীবনে খুব বেশি দিন আসেনি, যখন এই রকম মাস্টারমশাইদের সামনে দেখি তখন মনের মধ্যে একটা আশা জাগে। মানে আমি আমার জীবনে অনেক শিক্ষক, মানে শিক্ষকের সাহচর্যে এসেছি, তার মধ্যে দুই একজনের কথা বলতে ইচ্ছা করছে এখন। বগুলায় আমি একজন স্যারের কাছে পড়তে যেতাম, স্নেহাশিস ব্যানার্জি। স্যারকে যখন আমি দেখতাম, যে আমার খুব ইচ্ছে হতো যে স্যারের মতো করে পড়াতে, যদিও এখনো হয়ে ওঠেনি সেরকম না, চেষ্টা করি সবসময়। যখন আমি প্রাণশঙ্কর স্যারকে দেখি, আমাদের বিদ্যালয়ে আমার যারা মাস্টারমশাই দেখি, সুভাষিস বাবু, দিলীপ স্যার, মনোতোষ বাবু, মনের মধ্যে একটা আশা জাগে, মানে ইচ্ছা করে খুব যে ওদের মতো যদি হতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। এই প্রচেষ্টাটা থাকবে, চেষ্টা করবো আমরা যারা নতুন এসেছি এই স্কুলে, এই বিদ্যালয়ে, আগামী দিনে তাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আরো বিদ্যালয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আরো গৌরবান্বিত করব। এবার আমরা বিদায় শিক্ষক মহাশয়ের হাতে
মানপত্র তুলে দেব। মানপত্র পাঠ করবে বিদ্যালয়ের শিক্ষক সুমন পাল মহাশয়। মহাশয়, শ্রী প্রাণশঙ্কর মণ্ডলের হৃদয় সংবর্ধনা। কর্মজীবনে প্রবেশ 3/8/1996, অবসর 30/6/2022। হে সুধী, অবসর কর্মজীবনেরই আবরণ, সময়ের মলাটে আটকে যাওয়া বিচ্ছেদের সীমারেখা। চিরদিন এই খেলা চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। অথচ এই প্রাতিষ্ঠানিক বিদায়ে আপনার শিক্ষাদানের অক্ষরমালা ও কর্মজীবনের পাণ্ডুলিপিতে আজ ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। এ ছুটির গধূলি বেলা কেবলই অনুভূতিপূর্ণ, চিত্র করা আচ্ছাদনে আজন্ম স্মৃতি। কোথা হতে দুই চক্ষে ভরে নিয়ে এলো জল। হে প্রিয় আমার, হে ব্যথিত, হে অশান্ত, বলো আজি গাবো গান কোন সান্ত্বনার। তবুও আপনার সুদীর্ঘ সাহচর্যে, স্পর্শ করা প্রাণের অংশীদারিত্বে, সমব্যথী মনে এ প্রীতি শুভেচ্ছা। যা কিছু দিয়েছ তারে তোমার কর্মীর যত সাজ, তোমার পথের যে পাথেও তাহে সে পাবে না লাজ। ইতি প্রীতিমুগ্ধ শিক্ষক শিক্ষিকার কর্মী পরিচালন সমিতি ও ছাত্রবৃন্দ, দত্তফুলিয়া ইউনিয়ন একাডেমি, উচ্চ মাধ্যমিক, 11/7/2022। সুন্দর সহযোগিতায় আমাদের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করছে, তার জন্য আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আর আগামীকাল বিদ্যালয়ে ছুটি থাকবে এবং পরশুদিন আবার বিদ্যালয় যথারীতি বসিবে। আর এখনই অনুষ্ঠানটা শেষ করলাম।